হাম আতঙ্কে দেশ প্রাণ গেল আরও 11 জনের, ভর্তি প্রায় 1250। উৎকণ্ঠায় বাবা মা। ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান, সচেতন হওয়ার তাগিদ। সমাজ ধরে বরিশালে শিশুদের বিসিজির টিকা দেয়া বন্ধ। যক্ষ্মা রোগ প্রতিরোধ নিয়ে শঙ্কা, সিরিঞ্জের অভাবেই সংকট, দাবি নগর স্বাস্থ্য প্রদানের। পাম্পে দীর্ঘ অপেক্ষার হয়রানি, ব্যয় হচ্ছে দিনের অর্ধেক। জীবনযাত্রায় হিমশিম রাইড শেয়ার চালক। দাম বাড়বে কিনা আগামী মাসে সমন্বয়ের পর সিদ্ধান্ত। বসতবাড়ি ভেঙে জমি খালি করার নোটিশ, ৩৫ বছর আগের নকশায় তিস্তা সেচ প্রকল্প বাস্তবায়নে ক্ষোভ। পানির প্রাপ্যতা নিশ্চিত ছাড়া মিলবে না সুফল। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। হাম আতঙ্কে সারা দেশ, 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 11 শিশু। নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে 1236 জনকে। চিকিৎসকরা বলছেন, অভিভাবকদের অসচেতনতা, দেরিতে হাসপাতালে নিয়ে যাওয়া এবং ফার্মেসি নির্ভর চিকিৎসার কারণেই বাড়ছে জটিলতা। সংক্রমণ ঠেকাতে ঝুঁকিপূর্ণ জেলা উপজেলায় চলছে টিকাদান। প্রতিনিয়ত বাড়ছে হামের প্রাদুর্ভাব, বাড়ছে আক্রান্তের সংখ্যা, যোগ হচ্ছে হামে আক্রান্ত শিশু মৃত্যুর তালিকা। হামের প্রাদুর্ভাব বাড়ায় হটস্পট চিহ্নিত ময়মনসিংহ সদর, ত্রিশাল, ফুলপুর এই 3 উপজেলায় চলছে জরুরি টিকাদান কর্মসূচি। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী 1,65,000 শিশুকে এই টিকার আওতায় আনা হয়েছে। 7 দিনের ক্যাম্পেইনের জন্য টিকা সরবরাহ করা হয়েছে 1,74,000। এই জরুরি টিকাদান ক্যাম্পেইনে স্বস্তি প্রকাশ করেছেন অভিভাবকরা। বাচ্চাদের গার্জিয়ানরা অবশ্যই এটা দেওয়াতে খুশি। অনেক চিন্তায় ছিলাম, আমি এর টিকা দিলাম, চিন্তা নাই। হামের হটস্পট বরগুনায় নতুন করে আরও 7 শিশুর হাম আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় 35 শিশুর হাম ও 1 শিশুর রুবেলা শনাক্ত হয়েছে। জেলায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন 187 জন। অন্যদিকে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন 24 জন। হাম থেকে শিশুদের সুরক্ষায় টিকা প্রদানের পাশাপাশি ঘর থেকে বাইরে না নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। হামের আরেক হটস্পট রাজশাহীতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 18 জন, মোট চিকিৎসাধীন 123 জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 32 জন। কুষ্টিয়াতেও উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে বর্তমানে কুষ্টিয়ায় হাম সংক্রমণ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 306 জন। বর্তমানে হাসপাতালে 190 জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনাতে যে ঝুঁকিটা ছিল, টিকা সংক্রান্ত ঝুঁকি, টিকা সংক্রান্ত জটিলতা, সেটা আমাদের এই হামের টিকাতে নাই। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন 78 জন, আর ছাড়পত্র নিয়েছে 20 জন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন 254 জন। এই অবস্থায় হাম প্রতিরোধে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী মওদুদ রানা। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছে তার কাছে। রানা, গত 24 ঘন্টায় 32 জন হামের উপসর্গ নিয়ে এখানে চিকিৎসাধীন রোগী, তারা চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। একটি সুখবর, এবং 429 জন রোগীর মধ্যে একটি বড় সংখ্যক রোগী হাসপাতাল ছেড়েছে, যার ফলে হাসপাতালে যে ভর্তি রোগী সেটিও কমেছে। এবং এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 129 জন রোগী ভর্তি আছে এবং তাদের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে রোগী ভর্তির যে কম চিত্র, সেটি যত হবে তত তাদের জন্য ভালো হবে। এবং গত 24 ঘন্টায় এখানে মাত্র 18 জন রোগী ভর্তি হয়েছে। এবং হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছে যে প্রথম দিকে হামের উপসর্গ নিয়ে যত সংখ্যক রোগী ভর্তি ছিল তত সংখ্যক রোগী আর ভর্তি হবে না। এর কারণ এখন টিকাদান প্রক্রিয়া শুরু হয়েছে। আর জানিয়ে রাখি যে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন শিশু মারা গেছে। তারা হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে রাজশাহীর একটি প্রাইভেট হাসপাতাল, যেটি রয়্যাল হাসপাতাল, সেখানে 2 জন শিশু মৃত্যুবরণ করেছে। সব মিলিয়ে 3 জন শিশু মৃত্যুবরণ করেছে। এবং এখন পর্যন্ত গত ফেব্রুয়ারি মাস থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে 43 শিশু। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে
6 মাস বয়সী শিশু, এবং এখানে যে 429 জন শিশু এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন তার মধ্যে 70 ভাগই এই 6 মাসের নিচে, এবং সমান্তালে কিন্তু কয়েকদিন ধরে এখানে বয়স্ক যারা রয়েছেন তারাও ভর্তি রয়েছেন, এবং সেটি যদি বলছে যে তারা 14 বছর থেকে 50 বছরের যে বয়স্ক মানুষ রয়েছেন তারাও হামে আক্রান্ত হচ্ছেন। তবে এখন পর্যন্ত এখানে পরীক্ষার পর পজিটিভ হওয়ার সংখ্যা কম, অর্থাৎ নমুনা সংগ্রহের পর সেটি পরীক্ষা করে হাম পজিটিভ হচ্ছে এই সংখ্যাটি কম। এখানকার চিকিৎসকরা বলছেন যে আসলে এই যে অনেকগুলো শিশু মারা যাচ্ছে, আসলে তারা পজিটিভ হচ্ছে না, সেটি কেন সেটি নিয়ে গবেষণা চলছে, এবং গবেষণার পর আসলে জানা যাবে যে এখানকার যে মানুষের বা শিশুদের যে তাদের যে শারীরিক সক্ষমতা বা সামর্থ্য সেটি আসলে বেড়েছে কিনা। অন্যদিকে এই যে হামের ভেরিয়েন্ট যে আক্রান্ত হচ্ছে সেটি নতুন কোনো ভেরিয়েন্ট কিনা সেটি নিয়ে গবেষণার প্রয়োজন আছে, এবং তারা যেটি মনে করছেন যে সব শিশুদের শারীরিক সক্ষমতা কম, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই বেশি আক্রান্ত হচ্ছে। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে। এদিকে গত 6 মাস ধরে বরিশালে শিশুদের বিসিজির টিকা দেওয়া হচ্ছে না, যা যক্ষ্মা রোগ প্রতিরোধে জন্মের 45 দিনের মাথায় দেওয়ার কথা। ভ্যাকসিন থাকলেও সিরিঞ্জের অভাবে সবাইকে দেওয়া যাচ্ছে না বলে দাবি নগর স্বাস্থ্য প্রধান কর্মকর্তার। আর হামের প্রাদুর্ভাব শুরুর পর টিকাদান কেন্দ্রে ভিড় বেড়েছে দ্বিগুণ। প্রচণ্ড ভিড় ও ভ্যাপসা গরমে টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যাচ্ছে। সুমন হাসানের ক্যামেরায় অপূর্ব রিপোর্ট। বেসরকারি এই ব্যাংক কর্মকর্তা তার শিশু সন্তানকে প্রথমবারের মতো টিকা দিতে নিয়ে এসেছেন বরিশাল সদর হাসপাতালে। প্রথম ডোজের সব টিকা দিয়েছেন জানিয়ে সন্তুষ্টির কথা জানাচ্ছিলেন সময় সংবাদকে। প্রথম ডোজের যেটা এই যে পিসিভি, ওপিভি, তারপরে এবং আইপিটি এক টিকা পাওয়ার তারিখ আজকে টিকার এইটা তো দিল আজকে। কিন্তু কিছুক্ষণ পর ওই উচ্চশিক্ষিত বাবাকে নিয়ে টিকা কেন্দ্রের ভেতরে আমরা গেলে জানতে পারি সব টিকা না পাওয়ার ভিন্ন কথা। ভাই, আপনি কি সব টিকাই পেয়েছেন এখানে? না, ওনারা বলছে সব টিকা পাইস দেওয়ার কথা, সেটাই তো জানি। 3টা টিকা দিল আর একটা ওই যে মুখে ড্রপ খাওয়ালো। আর সব টিকাই কি দিয়েছেন? সব টিকা আমরা এখানে দিতে পারি না। ফার্স্ট ডোজের শুধু বিসিজিটা নাই, আর বাকিগুলো সব আমাদের সাপ্লাই আছে। বিসিজি সিরিঞ্জ সাপ্লাই নাই। ঘটনাটি এমনটাই, অধিকাংশ গার্ডিয়ানরাই জানেন না কোন টিকা দেয়া হয়েছে, কোন টিকা দেয়া হয়নি। গত 6 মাস পর্যন্ত বিসিজির টিকা দেয়া হচ্ছে না বরিশালে, এবং এই 6 মাসে যে সমস্ত অভিভাবক বরিশাল সদর হাসপাতাল থেকে টিকা নিয়েছে তারা জানে না যে যক্ষ্মা প্রতিরোধে তার শিশুকে টিকা দেয়া হয়নি। হ্যাঁ, বিসিজি টিকা অর্থাৎ যক্ষ্মা প্রতিরোধে টিকা দেয়া হচ্ছে না বরিশালে। গত 6 মাস ধরেই বন্ধ। কিন্তু সাধারণ বাবা মা তো বটেই, উচ্চপদস্থ অনেক চাকরিজীবী অভিভাবকরাও জানেন না যে তার সন্তানকে যক্ষ্মা প্রতিরোধের টিকাটি দেয়া হচ্ছে না। যদিও অনেক অভিভাবক টিকা কার্ডে উল্লেখ করা টিকা এবং তারিখ সচেতনভাবেই দেখে বুঝে নিয়ে ব্যবস্থা নেন। ডেট দেওয়া হয়, ডেটে আমরা আসার পর ওরা জাস্ট দিয়ে দেয়, এটাই আসলে ওইভাবে আমরা ক্লিয়ার যাই না। বাচ্চাটা নিয়ে কয়েকবার এখানে আসছি, কিন্তু বারবার ফেরত যাইতেছে, এরা বলতে পারতেছে না যে কবে টিকিট আসবে। ভ্যাপসা গরম, নেই বসার জায়গা, তাপদহনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা শেষে শিশুদের টিকা নেয়ার এই চিত্র বরিশাল সদর হাসপাতালের। ক্ষুব্ধ অভিভাবক এবং টিকা প্রদানকারী নার্সরা। প্রত্যেক অভিভাবককে বুঝিয়ে বলার দায়িত্ব থাকলেও হিমশিম খেতে হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। শিশুদেরকে তারা যথাসময়ে টিকা দেওয়ার জন্য তারা এখন আগ্রহী বোধ করছে এবং তারা আমাদের টিকা কেন্দ্রগুলোতে আসতেছেন। গত 6 মাস ধরে বিসিজি টিকা দিতে না পারলেও তেমন অসুবিধা হবে না বলে দাবি বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তার। প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও পরে তিনি দাবি করেন সিরিঞ্জ না থাকায় বিসিজি টিকা দেয়া হচ্ছে না। সমস্যাটি মন্ত্রণালয়ে চিঠি দিয়ে জানানো হয়েছে। ইপিআই শিডিউলের অন্যান্য ভ্যাকসিনগুলো বাচ্চারা সঠিকভাবে পাচ্ছে, শুধুমাত্র একটি ভ্যাকসিনের জন্য খুব বেশি মারাত্মক সমস্যা হবে না। যক্ষ্মা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ, যা প্রধানত ফুসফুসকে আক্রমণ করে। এতে 3 সপ্তাহের বেশি স্থায়ী কাশি, বুকে ব্যথা, কফ ও রক্ত ওঠা, রাতে ঘাম, জ্বর, খিদে কমে যাওয়া এবং অনিচ্ছাকৃত ওজন হ্রাস সহ নানা রোগ ছড়িয়ে মৃত্যু ঝুঁকিতে পড়তে হয়। চিকিৎসা শাস্ত্রে যক্ষ্মা প্রতিরোধে শিশুকে বিসিজি টিকা শিশুর জন্মের পরপরই সাধারণত 24 ঘন্টা বা কয়েকদিনের মধ্যে দেয়া সবচেয়ে ভালো। কিন্তু বরিশালে সিরিঞ্জের অভাবে গত 6 মাস ধরে বন্ধ এই টিকা দেয়া। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।
অপেক্ষার পরও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। যানবাহন ব্যবহারকারীদের কর্মব্যস্ত দিনের বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে ফিলিং স্টেশনে। কোনো কোনো পাম্পে তেল মিললেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম বলে অভিযোগ গ্রাহকদের। অবৈধভাবে পেট্রোল মজুত করায় জামালপুরে 2 জন এবং ঠাকুরগাঁওয়ে 1 জনকে আটক করা হয়েছে। জ্বালানির জন্য প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন ফিলিং স্টেশনগুলোতে। তেলের জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে হাজির ক্ষুব্ধ কৃষকেরা। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে এ চিত্র। যানবাহন ব্যবহারকারীদের কর্মব্যস্ত দিনের বেশিরভাগ সময় কাটছে তীব্র তাপদাহে, পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। ময়মনসিংহ নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে প্রায় 8 ঘন্টা অপেক্ষার পরও চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ গ্রাহকদের। ভোর 4টার সময় আসছি যে যেন লাইনের সামনের দিকে থাকতে পারি, সেটা একবার ট্যাঙ্কিটা ভরে দিলে আমাদের সুবিধা হইতো, আমাদের 2 দিন পর আসতে হইতো না। নওগাঁয় ভোরের আলো ফোটার আগেই ফিলিং স্টেশনের সামনে যানবাহনের দীর্ঘ লাইন। অভিযোগ উঠেছে পাম্পের তেল সংগ্রহ করে বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রির। আর ফেনীতে অকটেন পেট্রোল তেলের চাহিদা 2.5 লাখ লিটার, কিন্তু এর অর্ধেকও পাচ্ছেন না বলে দাবি পাম্প মালিকদের। তবে অন্য জেলার মতো দীর্ঘ লাইন ও অপেক্ষার ভোগান্তি নেই সিলেটে। ফলে ভোগান্তি ছাড়া তেল পেয়ে খুশি গ্রাহকেরা। অবশ্যই তেল পাচ্ছি এবং কোনো বিশৃঙ্খলা নেই, শান্তিপূর্ণভাবেই আমরা তেল নিতে পারছি। তবে ফুয়েল কার্ডেও ভোগান্তি কমছে না ঠাকুরগাঁয়ের যানবাহন চালকদের। তেলের জন্য সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে হাজির ক্ষুব্ধ কৃষকেরা। রাঙামাটিতেও ডিজিটাল ফুয়েল কার্ড চালু করলেও সময়ের বেড়া জালে তেল না পাওয়ায় হতাশ অনেকেই। আমরা কৃষি কার্ড নিয়ে যাচ্ছি, এখন বলতেছে উপজেলার ওখান থেকে আমরা করে নিয়ে আসতে হবে, কি জানি বলে প্রত্যান করে নিয়ে আসতে হবে। তাহলে একটা সাধারণ কৃষক কিভাবে চলবে ভাই বলেন? আম লেচু ফসল আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এতগুলো মেশিন তেল পাচ্ছি না। লিমিট দিয়ে দিছে, এখন লিমিট আমরা তেল না পেলে তো মাছগুলো নিতে পারবো না ঠিক সময়। এখানে লাইসেন্স অবলিক কৃষি কার্ড, এখানে কিছু আমাদের আছে অসঙ্গতি আছে, এগুলো আমরা পরবর্তীতে জেলা প্রশাসনের সাথে কথা বলে আমরা এই অসঙ্গতিগুলো দূর করব। সোমবার রাতে অবৈধভাবে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির চেষ্টা করায় জামালপুরের 2 ব্যক্তিকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ঠাকুরগাঁয়ের রানী সংকৈলে অবৈধভাবে 250 লিটার পেট্রোল তেল পাচারের সময় 1 ব্যক্তিকে আটক করে জনতা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। আরো খবর জানাতে এই মুহূর্তে খুলনায় আছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। জ্বালানি তেল সরবরাহের সবশেষ খবর জানবো তার কাছে। গত কয়েকদিন ধরে খুলনার বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনের যে দীর্ঘ লাইন আমরা দেখেছি, দিন যত গড়াচ্ছে মনে হচ্ছে যেন সেই লাইন আরও বেশি বড় হচ্ছে। আমি এই মুহূর্তে খুলনা নগরীর পাওয়ার হাউস মোড় এলাকার একটি পাম্পে রয়েছি। আমরা দেখেছি এই পাম্পের আশেপাশে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি, বিশেষ করে মোটরসাইকেলের। সকাল থেকে অবশ্যই এই পাম্পটিতে কোনো তেল দেওয়া হয়নি। এখানকার যারা পেট্রোল পাম্প মালিক পক্ষ রয়েছেন তারা আসলে জানিয়েছেন যে ডিপো থেকে আসলে তারা তেল সরবরাহ করতে পারেননি। সকাল থেকে কিছু সময় আগে তারা আসলে তেল পেয়েছেন এবং সন্ধ্যা ঠিক 6টার সময় আমরা দেখেছি যে এই পাম্প থেকে আসলে তেল সরবরাহ শুরু হয়েছে এবং পেট্রোল, অকটেন, ডিজেল 3টি তেলই আসলে দেওয়া হচ্ছে। তবে এনারা বলছেন যে আসলে তারা আসলে যে পরিমাণ ডিপো থেকে পাওয়ার কথা তার তুলনায় কম পেয়েছেন, এই কারণে কিন্তু সীমিত পরিসরে প্রত্যেকটি পাম্পে তেল দেওয়া হচ্ছে। আজ সকাল থেকে নগরের এই পাম্প বাদে অন্যান্য পাম্পে আমরা দেখেছি তীব্র রোদ উপেক্ষা করে কিন্তু আমরা এখানে মানুষদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখেছি। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে আকাশে কিন্তু একদম পুরো মেঘলা এবং ছিটে ছিটে বৃষ্টিও পড়ছে এবং কিছু সময় পর হয়তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনা বা সেই ঝুঁকিকে সামনে রেখেই কিন্তু আমরা দীর্ঘ লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি। একদিকে মোটরসাইকেলের লম্বা লাইন রয়েছে, পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে যারা অন্যান্য প্রাইভেট কার সহ অন্যান্য যানেরও কিন্তু আমরা লম্বা লাইন দেখতে পাচ্ছি। এরা আসলে প্রত্যাশা করছেন, তারা আসলে বলছেন যে অনেক পাম্প ঘুরেও কিন্তু আসলে অনেক সময় তারা তেল সংগ্রহ করতে না পেরে শেষ পর্যন্ত এটিতে আসলে যখন দেখেছেন যে এই পাম্পে তেল দেওয়া হচ্ছে তখন আসলে এটাতে লাইনে তারা দাঁড়িয়েছেন। পাম্প কর্তৃপক্ষ বলছে আজকে সন্ধ্যা 6টা থেকে তারা যে তেল সংগ্রহ বা তেল দেওয়া শুরু করছেন এটি আসলে তারা রাত 8টা পর্যন্ত বলবৎ রাখবেন। তবে এই 8টার মধ্যে যত বড় লাইন দেখা যাচ্ছে, এই 2 ঘন্টায় এত সংখ্যক যানবাহনের প্রত্যেককেই যে তেল পাবেন এটি কিন্তু আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না। অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ বলছেন যে আজকে রাত 8টার পরে আগামীকাল সকাল 8টা থেকে কিন্তু আসলে পুনরায় তারা তেল সরবরাহ শুরু করবেন। অন্যদিকে যদি আমি নগরের অন্য পাম্পগুলোর কথা বলছি, যে এই বিভিন্ন পাম্পে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে যে তারা আসলে তেল সরবরাহ শুরু করেছেন এবং এইসব তেল থেকে কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আসলে নানা রকম অভিযোগও করছেন যে পেট্রোল পাম্পে কিন্তু তারা আসলে কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত তেলটি পাচ্ছেন না এবং তারা দ্রুত এই ভোগান্তির অবসান চান। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে পেট্রোল পাম্পের জ্বালানি সংকট বা জ্বালানি সরবরাহ নিয়ে সবশেষ খবর।
সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। মালয়েশিয়া থেকে কাল আসছে জ্বালানি তেলের 2টি জাহাজ। বিবিসি জানায় 26,000 মেট্রিক টন পরিশোধিত অকটেন নিয়ে এমটি সেন্ট্রাল স্টার এবং প্রায় 25,000 মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে এমটি ইস্টার্ন কুইন্স নামের জাহাজ 8 এপ্রিল চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়বে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে 31 মার্চ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে ভিড়েছে 38টি জ্বালানিবাহী জাহাজ। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের পণ্য পরিবহনে। তেলের সংকট ও চড়া দামের কারণে দেশের ট্রাক ভাড়া বেড়েছে 3 থেকে 7,000 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও আমির হামজার ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বিভিন্ন পণ্য আমদানি হয় ভারত থেকে। আমদানি স্বাভাবিক থাকলেও দেশের অভ্যন্তরে পণ্য সরবরাহ করতে ব্যবসায়ীদের গুনতে হচ্ছে অতিরিক্ত খরচ। ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি সংকটের অজুহাতে গত কয়েকদিনের ব্যবধানে গন্তব্যভেদে ট্রাক ভাড়া বেড়েছে 3 থেকে 7,000 টাকা পর্যন্ত। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রোডে ট্রাক ভাড়া যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি ভাড়া বেড়েছে আগের চেয়ে অনেক বেশি। আগে যেখানে ঢাকা যেতে ট্রাক ভাড়া লাগতো 18 থেকে 20,000 টাকা, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 25 থেকে 27,000-এ। এতে চরম বিপাকে পড়েছেন তারা। তেল সংকটের কারণে গাড়ি কম আসতেছে। আগে ঢাকার ভাড়া ছিল 18-19,000, আজকে 21-22,000 ভাড়া গেল। তেল না পাওয়ার জন্য গাড়ি পাচ্ছি না। আজকে 7 দিন ধরে পটে পড়ে আছি, গাড়ি নেই। তেলের সংকটের কারণে বাংলা গাড়ি পাচ্ছি না, আর বাইরে থেকে যে পার্টিগুলো আসার কথা ওগুলো আসতেছে না। 10 চাকা একটা গাড়িতে তেল লাগে আপনার 300 লিটার, 6 চাকা একটা গাড়িতে তেল লাগে আপনার 200 লিটার। সে জায়গায় তেল একটা পাম্পের থেকে আপনার 10 লিটার অন্তত 5 লিটার। তবে চালক ও ট্রাক মালিকদের দাবি, তেলের পাম্পগুলোতে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও পর্যাপ্ত ডিজেল পাওয়া যাচ্ছে না। খুচরা বাজার থেকে বেশি দামে তেল কিনেই গাড়ি চালাতে হচ্ছে তাদের। এ কারণেই ভাড়া বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। তেলের সংকট সরকার বলছে নাই, কিন্তু আমরা পদে পদে আমরা সংকটের সম্মুখীন হচ্ছি। প্রতিটা পাম্পে আমি ট্রাকে পাঠাচ্ছি, আমাদের সিরাজগঞ্জে গেলে আমার তেল লাগবে 80 লিটার। এই 80 লিটার তেল নিতে 8 পাম্পে ঘুরেও তেল দেয় না। হিলি স্থলবন্দর থেকে প্রতিদিন বিভিন্ন পণ্য নিয়ে 2 থেকে 300 ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে পণ্য পরিবহন করে। সময় সংবাদ, হিলি। 35 বছর আগের সমীক্ষা দিয়ে 1,400 কোটি টাকা ব্যয়ে তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। দীর্ঘ সময় পর প্রকল্পের সম্প্রসারণের কাজ শুরু করায় বসতবাড়ি, আবাদি জমি, এমনকি সড়কেও রয়েছে নকশায়। পানি উন্নয়ন বোর্ডের দাবি, এসব জমি অধিগ্রহণ করা হয়েছে 80-র দশকে। অধিকার কর্মীদের মতে, পানির প্রাপ্যতা নিশ্চিত না করে এই প্রকল্প শুধুই সরকারি অর্থের অপচয়। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে বিস্তারিত। রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ব্রহ্মোত্তর পাড়া, বসবাস শতাধিক পরিবারের। কয়েক প্রজন্ম ধরে গড়ে ওঠা এই জনপদের উপর দিয়ে নির্মাণ করা হবে তিস্তা সেচ ক্যানেলের সম্প্রসারিত অংশ। স্থানীয় বাসিন্দা মনোরা বেগম জানালেন, শত বছরের বেশি সময় ধরে তার পূর্বপুরুষরা এই ভিটাতেই বসবাস করছেন। বেশ কিছুদিন আগে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সীমানা নির্ধারণ করে দিয়েছেন। বাড়ি ভেঙে জমি খালি করার নোটিশও দেওয়া হয়েছে। বাড়ি সরান না সরান আমরা ভাঙ্গি দেবো, এই মাইকিং করে যায় আমরা 7 দিনও ভাঙ্গি দেবো। এই বাড়িটা গেলে আমরা বাসি কেমন করি, কারণ তো আমরা করে আর বাড়ি করি, আর আমার জায়গা জমির কিছু নাই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব জমির অনেকটাই পৈতৃক, আবার কেউ কেউ কিনেছেন কষ্টের টাকায়। তবে জমি অধিগ্রহণের বিষয়ে তারা আগে থেকে কিছুই জানতেন না, এমনকি ক্ষতিপূরণের টাকাও পাননি বলে দাবি তাদের। এই বাড়িটা যদি যায় তাহলে একটা টেনশন না, এই টেনশনে কিন্তু স্টক করছে 60-62-40 এরকম অনেক তাদের কাগজ আছেই। সাধারণ জনগণ বলতেছি বহুদিন ধরে আমরা এই ক্যানেল চাইনি। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, 1983 থেকে 1994 সালের মধ্যে এই প্রকল্পের ভূমি অধিগ্রহণ করা হয়। এসব জমিতে অনেকেই অবৈধভাবে বসবাস করছেন। তবে 3 দশক আগের সমীক্ষা দিয়ে প্রকল্প বাস্তবায়ন এবং অধিগ্রহণ করা জমি দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তিনি। সরকারি আমাদের অ্যাকুইজিশন করা ল্যান্ড, আমাদের প্রকল্প পাস হয়েছে, ঠিকাদার নিযুক্ত করা আছে, আমাদের এই কাজটা আমরা করতে বাধ্য, আমরা করতে হবে আর কি। এটা সম্পূর্ণ কিন্তু জনগণকে সেচের পানি সরবরাহের জন্য। 2022 সালে 1400 কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় ফেজে পানি উন্নয়ন বোর্ড তিস্তা সেচ ক্যানেল সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু করে, যে প্রকল্পের সমীক্ষা করা হয় 35 বছর আগে। অধিকার কর্মীরা বলছেন, তিস্তার পানির প্রাপ্যতা নিশ্চিত না করে বিপুল অর্থের এই প্রকল্প শুধুই অর্থের অপচয়।
এই প্রকল্প করতে গিয়ে তারা বর্তমান সময়ের উপযোগিতাকে বিবেচনায় নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করেনি। 90-এর দশকে তিস্তা সেচ প্রকল্প চালু হলেও পানির অভাবে কখনোই সেচের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। স্থানীয়দের অভিযোগ, যে উদ্দেশ্যে এই খালটি খনন করা হচ্ছে বাস্তবিক অর্থে সেটি তেমন কোনো কার্যকর ভূমিকা রাখবে না, বরং এটি তাদের জীবিকা ও বসবাসের উপর সরাসরি প্রভাব ফেলছে। তারা বলছেন, জনমত যাচাই এবং সমীক্ষা ছাড়া এমন প্রকল্প বাস্তবায়ন করা কতটা যৌক্তিক সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, গঙ্গাচড়া, রংপুর। শিক্ষা খাতে বাজেটে জিডিপির 5% বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বরিশাল শিক্ষা বোর্ড ও কেন্দ্র সচিবদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায় বিএনপি সরকার। আজকের প্রধানমন্ত্রীর একটি মাত্র এইম, সেটি হচ্ছে শিক্ষা শিক্ষা শিক্ষা। প্রতিনিয়তই ওনার কাছ থেকে আদেশ আসছে কিভাবে এই শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করা যায়। শিক্ষার মান উন্নয়ন করতে পারলেই আমাদের সকল সমস্যার সমাধান হবে। বিগত সরকার শিক্ষাকে অবহেলার পাত্র হিসেবে গণ্য করেছিল। বাংলার সময় আরও থাকছে। বৈশাখের প্রস্তুতি অনুষ্ঠানে খাগড়াছড়িতে বর্ণিল শোভাযাত্রা, 3 দিনব্যাপী নানা আয়োজন, ঐতিহ্যবাহী জলকেলিতে উচ্ছ্বসিত সবাই। আলোর ঝলকানি পড়েছে গাইবান্ধার প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুলগুলোয়। দীর্ঘদিন পর শিক্ষার্থীরা নিয়মিত পাচ্ছে টিফিন। শিশুদের পুষ্টি নিশ্চিতে সপ্তাহ জুড়ে দেওয়া হচ্ছে ডিম, দুধ, কলা সহ নানা সুষম খাবার। জেলার 2 উপজেলায় শুরু হয় স্কুল ফিডিং কার্যক্রম, এরই মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে শিক্ষা খাতে। দিন দিন বাড়ছে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা। গাইবান্ধা থেকে সোহেল রানার তোলা ছবি নিয়ে বিপ্লব ইসলামের রিপোর্ট। বাচ্চাদের খুনসুটি আর কলকাকুলিতে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ, উপস্থিতি বেড়েছে ক্ষুদে শিক্ষার্থীদের। গাইবান্ধার প্রত্যন্ত এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোতে একসময় দীর্ঘ হচ্ছিল ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু বদলেছে সে চিত্র। শিশুদের পুষ্টি নিশ্চিতে দেয়া হচ্ছে সুষম খাবার। খাদ্য তালিকায় আছে কলা, ডিম, দুধ ও রুটি। আমরা খাবার পাচ্ছি, আমাদের কোথাও মিটে যাচ্ছে আর অন্যরাও খাবার পাচ্ছে। রুটি পাই, কলা পাই, ডিম পাই। আমরা আগে টিফিন আনতাম না, অনেকে না খেয়ে থাকতো, অনেকে টিফিনেই বাসায় চলে যেত, তাদের পড়াশোনা অনেক ক্ষতি হতো। টিফিন আওয়ারে যে চলে যাওয়ার প্রবণতাটা ছিল, এটা এখন কমে গেছে অনেক, এবং উপস্থিতি আরও বেশি হয়ে গেছে। দ্রুত পুরো জেলার সবকটি স্কুলেই স্কুল ফিডিং কর্মসূচি শুরু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুধু 2টি উপজেলায় নয়, সমগ্র গাইবান্ধা জেলাতেই এর কার্যক্রমটা সম্প্রসারণটা আসলে জরুরি। তো এ বিষয়ে নিশ্চয়ই উদ্যোগ গ্রহণ করা হবে। জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 1466টি। এটি শুধু খাবার নয়, হয়েছে বিদ্যালয়ে আসার অনুপ্রেরণা। দ্রুত জেলার অন্য উপজেলাগুলোতেও এ কার্যক্রম সম্প্রসারণের দাবি স্থানীয়দের। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ফেসবুকে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আটক ভোলা জামাতের নারী কর্মী বিবি সৌদাকে জামিন দিয়েছেন আদালত। দুপুরে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু জামিন আবেদন মঞ্জুর করেন। 5 এপ্রিল রাতে শহরের ওয়েস্টার্ন পাড়ার বাসা থেকে তাকে আটক করেন পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যরা। অভিযোগে উল্লেখ করা হয়, বিবি সৌদা তার ফেসবুক আইডি থেকে সরকার, রাজনীতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিভিন্ন পোস্ট করেছেন। তিনি সাইবার সুরক্ষা অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধে জড়িত। পুলিশ হেফাজতে নেওয়ার পর আদালতে হাজির করার পর তাকে জামিন দেওয়া হয়। বিবি সৌদা জামাতের ভোলা পৌর শাখার কর্মী। ইউনূস সরকার বলেন, হাসিনা সরকার বলেন, সবার সময় আমি আমার ফেসবুকে লেখালেখি করি, আমি এগুলো নিয়েই আছি। এটা আমি আমাদের দেশকে ভালোবেসে করেছি। মামলার যে এজাহারে বলা হয়েছে যে উপরের মহলের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই। বলা হয়েছে যে সাইবার ক্রাইমের অপরাধ করেছে, কিন্তু কোনো ধারাও নাই কোন অপরাধটা সে করেছে তাও সে বলেনি। কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য নিয়ে বিরোধে 2 বংশের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 20 জন। আটক করা হয়েছে 7 জনকে। সকালে চণ্ডীবের গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোমবার রাতে তুচ্ছ বিষয় কেন্দ্র করে
শাহেদ আলীর বাড়ির লোকজনের সঙ্গে সংঘর্ষ হয় 7 স্টার বংশের। সকালে বিষয়টি মীমাংসার কথা ছিল। শাহেদ আলী মিয়া বাড়ির সদস্যদের মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে 7 স্টার বংশের সদস্যদের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে দেশীয় অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের মধ্যে আশঙ্কাজনক 2 জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। আমরা তাৎক্ষণিক থানা পুলিশ এবং অতিরিক্ত পুলিশ সহ আমাদের সহকারী পুলিশ সুপার ভৈরব সার্কেল এবং আমি আসি এবং আমার অফিসার সহ আইসা তাদেরকে নিবৃত্ত করি, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করি এবং বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। যশোরে ইজি বাইক চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ জানায় দুপুরে অভয়নগর নওয়াপাড়া মিডল স্কুল রোডে ইজি বাইক চোরক সন্দেহ অজ্ঞাত এক ব্যক্তিকে গণপিটুনি দেয় স্থানীয়রা। অবস্থা গুরুতর হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ। এই ঘটনায় তদন্ত চলছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা SM নুরুজ্জামান। সুনামগঞ্জের দিরায়ে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের উপর গ্রেনেড হামলা মামলায় হাজিরা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ চিকে গৌস এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজির হন তারা। এ সময় তারা নিজের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন। পরে আদালত পরবর্তী যুক্তিতর্কের তারিখ 21 এপ্রিল নির্ধারণ করেন। 2004 সালের 21 জুন দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলা হয়। এ সময় একজন নিহত ও সুরঞ্জিত সেনগুপ্ত সহ 29 জন আহত হন। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে দস্যুদের ছোড়া গুলিতে আহত হয়েছেন এক জেলে। বন বিভাগ জানায় নৌকায় করে কাঁকড়া ধরতে যাওয়ার সময় মল্লিখাল এলাকায় জেলে আতিয়ার রহমানকে থামতে বলে বনদস্যুরা। না থামলে আতিয়ারকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় বনদস্যুরা। গুলিবিদ্ধ আতিয়ারকে উদ্ধার করে প্রথমে নেওয়া হয় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রাথমিক চিকিৎসা শেষে পাঠানো হয় সাতক্ষীরা মেডিকেলে। কয়েকদিনের প্রচণ্ড গরমের পর বৃষ্টি হয়েছে যশোর, ফেনী ও নোয়াখালীতে। যশোরে সোমবার রাত 10:30 ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। অসহনীয় গরমের পর এই বৃষ্টিতে স্বস্তি ফিরে আসে জনজীবনে। এছাড়া ফেনীতে রাত 1:30টার দিকে শুরু হয় দমকা হাওয়া ও বজ্র সহ বৃষ্টি। এতে ভ্যাপসা আবহাওয়া কেটে যাওয়ায় স্বস্তি নামে জনজীবনে। নোয়াখালীতে মধ্যরাতে কালবৈশাখী ঝড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ভোর থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেন মাইজদি কোর্ট স্টেশনে আটকা পড়ে। এতে ঢাকার সঙ্গে নোয়াখালীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। রেললাইন থেকে গাছটি সরিয়ে নিলে প্রায় 2 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিদ্যুৎ বা জ্বালানি ছাড়াই পাওয়া যেত সুপেয় এবং গৃহস্থালির কাজে ব্যবহার্য পানি। বিনা খরচে পৌরবাসীকে পানি সরবরাহের জন্য পৌরসভার স্থাপিত সবগুলো কূপ এখন দখলদারদের কবলে। একই সঙ্গে জায়গা দখল হলেও নির্বিকার পৌর কর্তৃপক্ষ। গাইবান্ধা থেকে হেদায়ুল ইসলাম বাবুর রিপোর্ট, ছবি তুলেছেন সোহেল রানা। 50 বছর আগেও এত বাড়িঘর ছিল না সবুজের পাহাড়। আজকের নলকূপ বা সাবমার্সিবল পাম্প ছিল কল্পনার বাইরে। তখন খাবার, গোসল সহ যাবতীয় প্রয়োজনে পানির উৎস ছিল একমাত্র কুয়া বা কূপ। সময়ের ব্যবধানে সেই কূপ এখন কেবলই স্মৃতি। স্থানীয়রা বলছেন 20 থেকে 25টি ইন্দারা বা কূপ ছিল গাইবান্ধা শহরে। পৌরসভার নথিতে মাত্র 5টি কূপ খুঁজে পেলেও বাস্তবে সবগুলোই দখল হয়েছে। চৈতন্য দোকানের পাশে যেটা এখন শোকয়েল হিসেবে বাড়িওয়ালা ব্যবহার করে, ওইখানে একটা ইন্দারা আছে। এইরকম বহু ইন্দারা যেটা এখন কেউ দখল করে নিছে। স্থানীয়রা বলছেন শহরের সার্কুলার রোডের এই জায়গাটিতে বছর 15 আগেও একটি ইন্দারা ছিল, যেই ইন্দারার পানি খাবার এবং গোসলের জন্য ব্যবহার করত স্থানীয় লোকজন। সেই জায়গাটিতে এখন গড়ে উঠেছে রমেশ সুইটস এবং ফুড ভিলেজের স্থাপনা। পৌর এলাকায় কর্তৃপক্ষ কাগজে কলমে 5টি কূপ খুঁজে পেলেও পৌরসভার কি পরিমাণ জায়গার ওপর এসব কূপ খনন করা হয়েছিল তার কোনো তথ্য দিতে পারেনি পৌরসভা। এই কূপগুলো আমরা উদ্ধারের জন্য অলরেডি আমরা তথ্য সংগ্রহ করছি। এই কূপগুলো উদ্ধারের জন্য আমরা আগামী দিনে আমরা পদক্ষেপ নিচ্ছি এবং কাগজপাতি আমরা তুলে ফেলছি এবং আগামী দিনে
আমরা এর ব্যবস্থা নেব। 1875 সালে গাইবান্ধা শহরের গোড়াপত্তন হয় আর 1923 সালে ঘাঘট নদীর তীরে গাইবান্ধা মিউনিসিপ্যালিটি নামে গড়ে ওঠে আজকের গাইবান্ধা পৌরসভা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পার্বত্য চট্টগ্রামের প্রধান সামাজিক উৎসব বৈশাখের প্রস্তুতি উপলক্ষে খাগড়াছড়িতে 3 দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে বর্ণিল শোভাযাত্রা হয়। জেলা পরিষদ প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সেখান থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়। এ সময় বর্ণিল পোশাক, অলংকার এবং বাদ্যযন্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। শোভাযাত্রায় জেলার বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য ফুটিয়ে তোলা হয়। পরে মারমাদের ঐতিহ্যবাহী পানি খেলা ও ডিসপ্লে প্রদর্শনী হয়। 12 এপ্রিল থেকে পাহাড়ে বর্ষবরণ উৎসব বৈশাখী শুরু হবে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। হাম আতঙ্কে দেশ, প্রাণ গেল আরো 11 জনের, ভর্তি প্রায় 1250। উৎকণ্ঠায় বাবা মা, ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান, সচেতন হওয়ার তাগিদ। 6 মাস ধরে বরিশালে শিশুদের BCGর টিকা দেয়া বন্ধ, যক্ষ্মা রোগ প্রতিরোধ নিয়ে শঙ্কা। সিরিঞ্জের অভাবে সংকট, দাবি নগর স্বাস্থ্য প্রধানের। এবং পাম্পে দীর্ঘ অপেক্ষার হয়রানি, ব্যয় হচ্ছে দিনের অর্ধেক। জীবনযাত্রায় হিমশিম রাইড শেয়ার চালক, দাম বাড়বে কিনা আগামী মাসে সমন্বয়ের পর সিদ্ধান্ত। এই ছিল বাংলার সময়ে। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।